জুলাই সনদকে বাস্তবায়নে কোন রকম তালবাহানা যদি হয়, মনে রেখো বুকের ভিতর অনেক চোর বুক বাজাচ্ছি, আবু সাইদ মুক্তরা আবারও ফিরে আসবে। সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে একজন ব্যক্তির জন্য। খেলা আসলে হয়ে গেছে এবং এই খেলায় গোল দিয়েছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা, কিন্তু ট্রফি নিয়ে দৌড়াচ্ছে বিএনপি। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। কারণ এইভাবে যদি একজন মানুষ দাঁড়িয়ে আর টুপি রাখলে আপনারা জঙ্গি জঙ্গি বলেন, তাহলে এই দেশের মানুষ ধর্ম পালন করতে পারবে না। হেন কোনো প্রচেষ্টা নাই যা করে নাই। সজীব ওয়াজেদ জয়ের পায়ে তেল মেরেছে, পা চেটে খেয়েছে, শেখ হাসিনাকে তেলিয়েছে, কিন্তু শেখ হাসিনা তো মানুষ চেনে, সে কিন্তু প্রচন্ডভাবে মানুষ চেনে। সে কোনটা মানুষের জাত আর কোনটা অমানুষের জাত শেখ হাসিনা এটা খুব ভালো করে চেনে, যার কারণে এই লোকটাকে শেখ হাসিনা কোনোদিন পাত্তা দেয়নি। তুমি কেন কথা বলে না? আপনি কেন গণভোট নিয়ে একটা বাক্য উচ্চারণ করলেন না? কারণ কি ভাই, এটা কি বুঝাইতে পারবেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম তাজা তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বাংলাদেশের রাজনীতিতে একটি শব্দ, একটি ন্যারেটিভ খুব শক্তভাবে ছেঁটে গেছে। যেরকম ঠিক গ্রামের পুকুর ঘাটে, শান বাঁধানো পুকুর ঘাটে শ্যাওলা একেবারে ছেঁটে যায়, জমে থাকে, বসে থাকে সিঁড়ির গায়ে, ঠিক এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে এইভাবে ছেঁটে গেছে। এটা এখান থেকে খুব সহজে উঠবে না। শব্দটা কি? শব্দটা হচ্ছে মুনাফেক। এটা কিন্তু এতদিন শুধু কেউ ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে বলতো, কিন্তু এই মুনাফেক শব্দটা রাজনীতির ভিতরে ঢুকে পড়েছে। এই শব্দটা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাহলে প্রথম শুনেছিলাম ভারতের গুপ্তচর এবং জাসদের সভাপতি, ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী হাসানুল হক ইনুর মুখে। এই হাসানুল হক ইনু ওই সময় বিএনপি এবং জামাতকে মুনাফেক বলে সে প্রথম সম্বোধন করে। এরপরে মাঝে মাঝে তারা এই শব্দটা ব্যবহার করতো, ওইভাবে অত জোরালো ভাবে না, অল্প অল্প মৃদুভাবে। এরপরে এই শব্দটা চরমোনাই এবং অন্যান্য যারা এই বিভিন্ন পীর তরিকার লোকজন আছে, আপনার ওই যে বক্তে নসর মাঝ ভান্ডারি তরিকত ফেডারেশনের, এরা জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই শব্দটা ব্যবহার করা শুরু করলো, মাঝে মাঝে হালকা। তবে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার শুরু হলো এই 5 আগস্ট 2024-এর পরবর্তী সময়ে এসে। শব্দটা একেবারে নির্দিষ্ট করে ফেলানো হলো জামাত ইসলামের জন্য। আর এই কাজটা কে করলো? শাহেদ আলম, যাকে অনেকেই আপনারা অন্য একটা নামে ডাকেন এবং সবাই চিনেন। এই শাহেদ আলম লোকটার কপাল আসলে খুব খারাপ। এই লোকটা শেখ হাসিনা সরকারের আমলে সে যে কোনো একটা পদের জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা করে নাই। সজীব ওয়াজেদ জয়ের পায়ে তেল মেরেছে, পা চেটে খেয়েছে, শেখ হাসিনাকে তেলিয়েছে, কিন্তু শেখ হাসিনা তো মানুষ চেনে, সে কিন্তু প্রচন্ডভাবে মানুষ চেনে। সে কোনটা মানুষের জাত আর কোনটা অমানুষের জাত শেখ হাসিনা এটা খুব ভালো করে চেনে, যার কারণে এই লোকটাকে শেখ হাসিনা কোনোদিন পাত্তা দেয়নি। এরপরে সে শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে ভাবলো, যখন দেখলো চতুর আছে কিন্তু প্রচুর চালাক এবং মেধাবীও, প্রচন্ড মেধাবী, আর সাংবাদিকতা করে, সাংবাদিকতা করলে তার ভিতরে একটু ওই টাউট জাতীয় এই স্বভাবটা থাকে, তো সেইটা বোঝার পরে সে যখন দেখলো যে আওয়ামী লীগ সরকার বিদায় নিতে যাচ্ছে এবং বিদায় নেবে, সে তখন তার ভোল পাল্টে ফেললো মুহূর্তের ভিতরে, গিরগিটির মতো। পরে বিএনপির সাফাই গাওয়া শুরু করলো, বিএনপির পক্ষে কথা বলা শুরু করলো, তারেক রহমানকে সে প্রশংসা করা শুরু করলো। এর ভিতরে বাংলাদেশের মানুষও তো আর কম মেধাবী নয়, জনগণকে তো বোকা ভাবলে হবে না। এই জনগণ যে কি পারে সেটি তো আপনারা দেখেছেন, 5 আগস্টে তো দেখিয়ে দিয়েছে। তো এই জনগণ কি করলো, যখন সে বিএনপির পক্ষ হয়ে এরকম তেল মারা শুরু করলো বিএনপিকে, এমনকি তারেক রহমানকে তেল মারা শুরু করলো, জনগণ তো তখন বুঝে ফেললো যে ও তো ওইখানে হতাশ হয়ে বিএনপির কাছে আসছে, এখন বিএনপিকে তো ধ্বংস করবে। তখন জনগণ শাহেদ আলমের ওই পূর্বে যে সজীব ওয়াজেদ জয়কে তেল মারতে গিয়ে তারেক রহমানকে যে ভাষায় গালিগালাজ করেছিল, শেখ হাসিনাকে তেল মারতে গিয়ে খালেদা জিয়াকে যে ভাষায় গালিগালাজ করেছিল, শেখ মুজিবকে তেল মারতে গিয়ে জিয়াউর রহমানকে যে ভাষায় গালিগালাজ করেছিল, এই ভিডিওগুলো সামনে নিয়ে চলে আসলো। তো তারেক রহমানের নিশ্চয় এগুলো দৃষ্টিগোচর হয়েছে এবং সে একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগে গেল, যে করেই হোক বিএনপিকে ডিফেন্ড করে, জামাতকে ঘৃণা করে, জামাতের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে তাকে
তারেক রহমানের নজরে আসতে হবে, এবং যদি এবার একটা পদ মেলে। কিন্তু তারেক রহমানও ওই শেখ হাসিনার মতো শাহেদ আলমকে চিনতে ভুল করে নেই, যার কারণে সবাই অনেকেই তারেক রহমানের কাছে ঠাঁই পেলেও এই শাহেদ আলম ওখানে ঠাঁই পায় নাই। তার এখন সে হতাশায় হয়তো রাতের অন্ধকারে বিছানায় শুয়ে নিজের চুল নিজেই ছেড়ে, যাই হোক ওইগুলো কথা না, কথা হচ্ছে যে সে জামাতকে উদ্দেশ্য করে এই মুনাফেক শব্দটা সম্ভবত প্রথম যখন সাদিক কায়েম প্রকাশ করলো যে সে ছাত্র শিবির, তখনই সেই প্রথম এই বিতর্কটা উস্কে দেয় যে মুনাফেকের রাজনীতি, এরা মুনাফেক। এরপর থেকে বিএনপি এবং বামরা এই শব্দটা লুফে নিল, জামাতের উদ্দেশ্যে তারা এটা ব্যবহার করা শুরু করলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে শব্দটা আসলে মুনাফেক কাকে বলে, তাহলে আমাদের একটু জানা দরকার। আপনারা সবাই জানেন, আমি জাস্ট মনে করে দিচ্ছি। মুনাফেক হচ্ছে একটা হাদিসে, আপনারা আমার ভুল হলে বলে দিবেন, আয়াতুল মুনাফিকুন সালাসাতুন আও আরবাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। অর্থাৎ যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আর তার কাছে কোনো আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে। আর চতুর্থ যে শব্দ অন্য হাদিসে সেটা হচ্ছে ঝগড়া লাগলে মানুষকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এই চারটা যার ভিতরে থাকবে সে পূর্ণাঙ্গ মুনাফেক, আর এর একটা যদি থাকে তার ভিতরে মুনাফেকের একটা শাখা আছে, এটা আল্লাহ রসুলের বাণী। এখন আসুন তো আমরা দেখি, একটা উদাহরণ দেই ওয়াদা খেলাপ কিভাবে হয়। যেমন আমরা নির্বাচনের আগে বিএনপির যে 31 দফা ইশতেহার দিয়েছিল, এই 31 দফা ইশতেহারের ভিতরে প্রথম দফাটা কি আছে জানেন? আপনারা কি দেখেছেন? এই 31 দফা পড়েছেন? আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু দেখে দেখে পড়ি, আপনারা মিলাবেন। তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা যে 31 দফা ইশতেহার দিয়েছি সেইটা সংবিধান সংস্কার কমিশন গঠন নাম্বার 1। বিগত 1 দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত অথবা সংশোধন করা হইবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। সংবিধানে গণভোট রেফারেন্ডাম ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হইবে। এখন এই ওয়াদাটা তারা কাদের সাথে করেছে? জনগণের সাথে করেছে, সরাসরি জনগণের সাথে। তোমরা যদি আমাকে ভোট দাও আর আমি যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি যে 31টা কাজ করব অগ্রাধিকার ভিত্তিতে, তার ভিতরে আমার প্রথম অগ্রাধিকার পাবে হচ্ছে এই কাজটা, সংবিধান সংস্কার। এখন আপনারা বলুন তো, এই জায়গায় বিএনপি আছে? সংবিধান সংস্কার কমিশনে তারা যাতায়াত করেছে, বিভিন্ন বিষয়ে তর্কাতর্কি হয়েছে, আলোচনা হয়েছে, অবশেষে কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে ওই সংবিধান সংস্কার কমিশনের যে রেফারেন্ডাম, ওইখানে তারা স্বাক্ষর করেছে। জামাত ইসলামও স্বাক্ষর করেছে, এনসিপি করে নেই। এখন সরকার গঠন করার পরে এই জায়গায় আছে আর বিএনপি এখন যে ওয়াদা জনগণের সাথে করেছিল সেটা কি আছে আর ওইখানে? এই একটা উদাহরণ দিলাম। এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে সংসদে আরেকটি মজার ঘটনা ঘটেছে। জামাত আমির সালাউদ্দিন আহমেদকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কথা দিয়ে কুপকাত করে ফেলেছে। অনেকটা বলা চলে কথা দিয়ে তাকে প্রচন্ড চপেটাঘাত করেছে। কি বলেছে একটু শুনুন। আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছে। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি, আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি জানেন? যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কথা কম বলে, আর যাদের জ্ঞানের গভীরতা কম এবং অন্য কারো কথায় যারা নাচে, তারা কোনো আগ পিছ চিন্তা না করে শুধু ওইখান থেকে তাকে যা বলে দেওয়া হয় যে এইভাবে তুমি বলো, ও তখন ওইটাকে খুব ফোর্স ক্রিয়েট করে গলা উচ্চস্বরে বলে ওইটা নিয়ে চিল্লাপালা করে। এই লোকটাকে খুঁজে বের করতে হবে, এটা আমাদের অনুরোধ। কারণ এইভাবে যদি একজন মানুষ দাঁড়িয়ে আর টুপি রাখলে আপনারা জঙ্গি জঙ্গি বলেন, তাহলে এই দেশের মানুষ ধর্ম পালন করতে পারবে না। আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের আমরা ভিন্ন ভিন্ন রূপ দেখেছি। উনি যখন ইংল্যান্ডে ছিলেন তখন ওনার কথাবার্তা, ভাষণ এবং আমাদের সাথে যে ইন্টারাক্ট করতেন অনলাইনে, তখন ওনার ছিল একটি রূপ। তারপর উনি দেশে আসলেন 25শে ডিসেম্বর, তার রূপটা একটু বদলালো। তারপর ইলেকশন হলো, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। এরপর উনি টোটালি চেঞ্জ হয়ে গেলেন। উনি এমন সব কর্মকাণ্ড করতে লাগলেন যা শুধু মহলে না, শুধু যে কোনো মহলেই প্রশংসিত হওয়া লাগলো। যেমনটি ধরেন মানুষকে রেসপেক্ট করা, গাড়ির বহর নিয়ে না চলা, টাইমলি অফিসে আসা, হঠাৎ করে যে কোনো অফিসে গিয়ে, যে কোনো সচিবালয়ের অফিসে গিয়ে সচিবদের অফিস প্রদক্ষিণ করা বা দেখাশোনা করা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে হি ওয়াজ ভেরি মাচ লাভেবল টু দ্য পিপল। এবং সবচেয়ে বড় কথা হলো, উনি যে জায়গায় বসেন প্রধানমন্ত্রীর চেয়ারে, তার পেছনে আমরা সারা জীবন দেখে এসেছি আওয়ামী লীগের সময় শেখ মুজিবুর রহমান এবং হাসিনার ছবি, এবং খালেদা জিয়ার সময় দেখেছি পিছনে জিয়াউর রহমান সাহেবের ছবি। এইবার উনি সচিবালয়ে যে দেখলাম ওনার পেছনে আল্লাহর কলেমা লিখে রেখেছেন। অসম্ভব প্রশংসা পেয়েছে যে কি দরকার বাবাকে টেনে এনে ওখানে লাগানো এবং দুইটা সমালোচনার কথা শোনার, যেগুলো শুনে শেখ হাসিনা পতন হয়েছে।
কিন্তু তার যে লোকজন আছে তারা কিন্তু ভাই ভালো হয় নাই। কেন বললাম জানেন? আজকে সংসদে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের করা 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে। এটা আলোচনা করবার জন্য জাতীয় সংসদ একটা বিশেষ কমিটি করে দিয়েছেন এবং সেটার সভাপতি হয়েছেন জয়নুল আবেদিন সাহেব। ভালো কথা, উনি সেটা উত্থাপন করবেন। ওনাকে বলা হয়েছে, মাননীয় স্পিকার বলেছেন আপনি উত্থাপন করেন। উনি উত্থাপন করতে যেয়ে আমি ঘড়ি দেখেছি 2 মিনিট 13 সেকেন্ড উনি প্রশংসায় পঞ্চমুখ। সেই জিয়াউর রহমান সাহেবের, তারপরে খালেদা ম্যাডামের, তারপরে তারেক রহমানের এই যে কথাগুলো উনি বললেন, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ শুনতে চায় না। এবং আমার মনে হয় তারেক রহমানের সময় চায় না। তারেক রহমান সাহেব যে পলিসিতে চলছেন, উনি হয়তো চান না যে কোনো একটা আসল বক্তব্যের চেয়ে প্রথমেই ভূমিকা টানো আমার পিতা মাতা আমার 14 গোষ্ঠী দিয়ে, যেটা হাসিনারা বলে। আমরা দেখেছি যে কোনো মানুষই যখন হাসিনার সাথে কথা বলতেন, প্রথমেই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ওনার মা ফজিতুন্নেসা, পারলে জয়, সবাইকে সবার প্রশংসা করে তারপরে আসল কথা বলতেন। এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো বাংলাদেশের মানুষ এখন আর খায় না। আজকাল এই জেএনজিরা অনেক স্মার্ট, এরা এগুলো পছন্দ করে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করে বলছি, আপনি আপনার লোকজনকে বা আপনার সাংসদদের বলে দিবেন এত প্রশংসা করবার কোনো প্রয়োজন নেই। এই প্রশংসা কাল হয়ে যায়, মানুষ এগুলো নিয়ে হাস্যরস করে। যাক, মূল আলোচনা হলো এই যে 133টা অধ্যাদেশ ছিল আজকে উত্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সাহেব উত্থাপন করেছেন। এর মধ্যে বলে রাখা ভালো 98টি অধ্যাদেশ অলরেডি গ্রহণ করা হয়েছে এবং এর মধ্যে 15টি অধ্যাদেশ সংশোধন করবার জন্য আলোচনা করা হবে এবং বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে। সেই বাতিলকৃত অধ্যাদেশগুলো হলো, 1 নম্বর জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। মানে আমি যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, এগুলো করা হয়েছিল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এগুলো কথা ছিল যে এগুলো সরকার প্রধান করবে না, প্রত্যেকটার জন্য একটি বিশেষ কমিটি করা হবে, যেটাকে সার্চ কমিটি বলা হবে। সেই সার্চ কমিটিতে থাকবে সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, সুশীল সমাজ এবং বিজ্ঞ মানুষজন। এই সার্চ কমিটি এইগুলো নির্বাচন করবে। যেমনটি কি নির্বাচন করবে? জাতীয় মানব অধিকার কমিশনের প্রধানকে হবেন সেইটা। এই অধ্যাদেশ বাতিল। দ্বিতীয়ত হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল। তারপর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল। তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকারের একটা সংশোধনী এনেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওগুলো হবে না। আগে যে নিয়ম চলছে সেই নিয়মে দেশ চলবে। তথ্য অধিকার এই অধ্যাদেশ বাতিল। তারপরে আছে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, বাংলাদেশের গভর্নর কি হবে বা বাংলাদেশ ব্যাংক কিভাবে চলবে, এটার জন্য সার্চ কমিটি হবে, বাতিল। তারপরে হলো ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ব্যাংক যে সমস্ত রেজুলেশনগুলো পাস করে সরকারের নির্দেশে করে, প্রফেসর ইউনূস সাহেব যেটা করেছিলেন, নতুন অধ্যাদেশ করেছিলেন, এগুলো তাদের হাতে থাকবে না, এগুলো একটি কমিটির মধ্যে থাকবে, বাতিল। এছাড়া গণভোট অধ্যাদেশ সরকারের পক্ষ বাতিল করার প্রস্তাব করা হয়েছে। লাস্ট এটা হলো গণভোট করেছে, এখনো ফাইনাল হয়নি। এটা শুনে অলরেডি আন্দোলনের ডাক দিয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে, এটা সংসদ থেকে আর পাস হবে না। বিএনপি যেগুলো বলে দিয়েছে সেগুলি হবে এই জন্য যে তারা সংখ্যাগরিষ্ঠ, তারা যা চাইবে তাই হবে। কিন্তু এই যে তারা যা চাইছে তাই করছে, এর রেজাল্টটা কি হচ্ছে? জনগণ কি রাস্তায় নামবে? বাংলাদেশের মানুষ কি রাস্তায় নামবে? হ্যাঁ, আপনারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র জামাত ইসলাম আর এনসিপি রাস্তায় নামবে আর সাথে ওই ইসলামী ছাত্র শিবির বা ইনকিলাব পরিষদ এরাই নামবে, না। বাংলাদেশের প্রতিটি সুধী সমাজ থেকেও এখন আওয়াজ আসছে। যেমনটি ধরেন ফরহাদ মাজার সাহেব জামাত ইসলামকে দেখতে পারে না, কিন্তু উনি এই জায়গায় আবার জামাত ইসলামের পক্ষে আছে যে না, গণভোট মানতে হবে, জুলাই সনদ যেটা হয়েছে সেটা সংস্কার করতে হবে। শুধু ফরহাদ মাজারই নয়, তারপরেও আছে শহীদুল ইসলাম, উনিও বলেছেন। এরা কিন্তু সুধী সমাজ। এবং সাংবাদিক নুরুল কবির সাহেব একই কথা বলছেন। তারপরে সুধী সমাজ এর মধ্যে আস্তে 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 জড়িয়ে যাচ্ছে। তো আন্দোলন যদি শুরু হয়, সেটা শুধুমাত্র জামাতে ইসলাম, এনসিপি, ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র শিবির, শুধু এদের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, বাংলাদেশের আপামর মানুষ হয়তো আবার জড়িয়ে যাবে। আগামী 2 দিন পর এটা নিয়ে যে ফাইনাল ডিসিশন হবে, তার আগে কি হয় সেটা এখন দেখবার বিষয়। এবার আসি অন্য একটি প্রসঙ্গ। আপনারা জানেন এমপি হানজালা সাহেবকে গত 30 তারিখে, যেদিন আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের স্ত্রীর জানাজা হলো, সেখানে সে জয়েন করেছিল। তারপর সে ওখান থেকে যখন সংসদ ভবনের দিকে যাচ্ছে, মানে দক্ষিণ প্লাজা থেকে, তখন কে বা কাহারা বলেছে ওই দেখো জঙ্গি এমপি যাচ্ছে। ইটস ভেরি অবজেকশনেবল টক। একজন এমপিকে আপনি কথা বলতে পারেন না। এটা উনি আজকে বিচার দিয়েছেন মাননীয় স্পিকার মহোদয়ের কাছে। মাননীয় স্পিকার মহোদয় বলেছেন এটা উনি দেখবেন এবং এটা দেখা উচিত। তার কারণ কি জানেন? এইভাবে একটা দেশ চলতে পারে না। একটা মানুষ দাঁড়িয়ে আর টুপি থাকলো, তাকে আপনি জঙ্গি বলে দিলেন, এবং সে একজন রানিং এমপি। কারা বলেছে? যারা বলেছে তারা তো ওখানকারই লোক। আমরা জানি বন্ধুরা যে সংসদ সচিবালয় বা সংসদের সামনে যে কোনো মানুষ যেতে পারে না। আপনাকে থাকতে হবে অনেক দূরে। আপনি যেহেতু ভিতরে চলে গেছেন, তার মানে আপনি সংসদের সাথে জড়িত একজন মানুষ, আপনি একজন সাধারণ দর্শনার্থী নন। তার মানে যারা বলেছে তারা এই সংসদের সাথে জড়িত, তারা এখানটাই আছে, এর ভেতরেই আছে। এই লোকটাকে খুঁজে বের করতে হবে, এটা আমাদের অনুরোধ। কারণ এইভাবে যদি একজন মানুষ দাঁড়িয়ে আর টুপি রাখলে আপনারা জঙ্গি বলেন, তাহলে এই দেশের মানুষ ধর্ম পালন করতে পারবে না। দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি তো যে কেউ পড়তে পারে। এই টুপি তো আমরা দেখেছি বিএনপির সমস্ত এমপি প্রার্থীরা টুপি পরে ভোট চেয়েছে, এবার ভোট পেয়ে গেছে, টুপি ছেড়ে দিয়েছে। জামাত কিন্তু টুপি ছাড়েনি। জামাতের ক্যান্ডিডেটরা তখন টুপি পরতো, এখন টুপি পরে। তার মানে একটি মানুষ দাঁড়িয়ে আর টুপি পরলেই সে জঙ্গি। সুতরাং
মাননীয় স্পিকারের কাছে অনুরোধ রইল, এই ব্যাপারটা আপনি নিজে হাতে নিয়ে কারা এটা করেছে এর সিসিটিভির ফুটেজ বের করে তাকে শাস্তি প্রদান করবেন। দেখুন বন্ধুরা, এই ধরনের ইসলাম বিরোধী মানুষ শুধু বাংলাদেশেই নেই, সারা বিশ্বে ছড়িয়ে আছে। আপনারা একটা খবর হয়তো শুনেছেন ইতিমধ্যে যে আজহারি হুজুর অস্ট্রেলিয়াতে গিয়েছে। উনি বেশ কয়েকদিন আগে গিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি ইসলামী বক্তৃতা প্রদান করবেন এবং ইসলাম সম্পর্কে প্রচার করবেন। ওনাকে এখানে বলে রাখা ভালো, উনি কিন্তু কখনোই কোনো অন্য ধর্মীয় মানুষদের নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেন না, বা কোনো ধর্মকে ছোট করে উনি কোনো কথা বলেন না। উনি ইসলামের প্রচার করেন, ইসলামের নিয়ম শৃঙ্খলা কি আছে সেগুলো মানুষকে বোঝাতে চান। ওনার প্রোগ্রাম ছিল সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিসবেন, বিভিন্ন শহরে। উনি এই মাঝপথে হঠাৎ করে একটি চিঠি পেলেন বা একটি খবর পেলেন ওনাকে সিডনি থেকে চলে যেতে হবে, ওনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। কে করেছে এটা? নিশ্চয়ই আমাদের মতোই কোনো একজন মানুষ যারা ইসলামকে পছন্দ করে না। আমি কাউকে দোষারোপ করছি না, কারণ আপনারা নিজেরাও জানি না কারা এটা করেছে। সোজা কথা, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে কিছু মানুষ বলেছে যে এই ভদ্রলোক এখানে এসে যে সমস্ত ওয়াজ মাহফিল করছেন তাতে করে অন্য ধর্মের প্রতি অপমাননা করা হচ্ছে। আসলেও কি তাই? আপনারা যারা আজহারি সাহেবের বক্তব্য শুনেছেন, আপনারা কি কখনো শুনেছেন যে উনি হিন্দু ধর্ম সম্পর্কে বা খ্রিস্টান ধর্ম সম্পর্কে কখনো কোনো রকম কটূক্তি করেছেন? না, এটা হলো নেহায়েত শত্রুতা, এটা হলো নেহায়েত যারা ইসলাম বিরোধী, যারা ইসলামকে পছন্দ করে। এই ভদ্রলোক যখন একবার ইংল্যান্ডে গিয়েছিলেন তখন একই অবস্থা হয়েছিল। তখনও তাকে ভিসা প্রদানের আগে অথবা ভিসা প্রদানের পর কিছু মানুষ তার সম্পর্কে বিভিন্ন কমপ্লেইন ইমিগ্রেশনে করেছেন। আপনারা জানেন এই ইউরোপ আমেরিকাতে কোনো মানুষ যদি কোনো কমপ্লেইন করে সেটা সরকার বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা পুলিশ ডিপার্টমেন্ট সিরিয়াসলি নেয়, কারণ তারা এইটুকু বুঝতে চায় যে মানুষটার সম্পর্কে বলা হচ্ছে কেন বলা হচ্ছে, তারা এত কিছু খতিয়ে দেখে না। এমন কোনো প্রমাণ কিন্তু অস্ট্রেলিয়াতে সে দুই একটা অনুষ্ঠান যে করেছে সেখানে সে ধর্মের বিরুদ্ধে করলো, ধর্মের বিরুদ্ধে কিছু বলেছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি। তারপরও তার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে, সে এখন চলে আসবে। তার মানে সব দোষ দাড়ি টুপির। এটা কোনো কথা বলুন? একটা মানুষ ধর্ম প্রচার করতে পারবে না, একটা মানুষ ধর্মের জন্য দাঁড়িয়ে রাখতে পারবে না, টুপি পড়তে পারবে না, তাকে আপনারা জঙ্গি বলবেন, তার ভিসা ক্যান্সেল করে দিবেন? এই অনাচার, এই অনাসৃষ্টি কবে শেষ হবে সেটা আমরা জানি না। আমার কথা হলো, কোনো মানুষ যদি কোনো জঙ্গিত্ব করে, জঙ্গি নিয়ে কোনো কাজ করে, তার কোনো প্রমাণ পাওয়া যায়, তাকে আপনারা যে কোনো শাস্তি দিন। তার বেশভূষা দেখে, তার চলন বলন দেখে, তার শরীরে দাঁড়িয়ে আছে না, গোফ আছে না, উনি ক্লিন শেভ, সেটা দেখে যখন আপনি বিচার করবেন যে উনি জঙ্গি, তখন আপনাকে ধরে স্ট্রেট জেলে ভরে দেওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রুলস আছে, আমি জানি না অস্ট্রেলিয়ার কি রুলস আছে। আমাদের এই যে সুইডেনে যদি আপনাকে কেউ বিদেশি বলে কোনো গালি দেয়, আর আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন, দুজন সাক্ষী যদি থাকে যে তাকে আমাকে বিদেশি বলে হেট করেছে বা আমাদের একটা ইমিগ্রেন্টস বলে হেট করেছে, তার সাজা হবে, সে যে দেশেরই হোক, সুইডিশ হোক, যে দেশেরই হোক। দুইজন সাক্ষী দরকার। এই জন্য নাকি জঙ্গি বলেছে হাজ্জালা সাহেবকে, ওটা তো রেকর্ডেড, শব্দ শোনা যাচ্ছে, সিসিটিভিতেই তাকে ধরা যাবে। আমাদের দেশে এই আইন কবে আসবে যে আপনি আমাকে ডিসক্রিমিনেশন করতে পারেন না? আমি যদি আমার ধর্ম মানি, আমি যদি হিন্দু হই, আমি যদি আমার ধর্ম মানি, আপনি আমাকে মালাউন বলতে পারেন না? একজন দাড়িটুপিওয়ালা ভদ্রলোককে আপনি জঙ্গি বলতে পারেন না? এই সংসদে কিন্তু একটা জিনিস মিসিং আছে, মমতাজের গান। এটাই পরিবর্তন হয়েছে আমার মনে হয়। মমতাজ যেভাবে গান গাইতো এখানে, আরে সেদিন হান্নান মাসুদ প্রথম আসছে তো ভাই এই সংসদে, ইয়াং ছেলে, বাপেরে নিয়ে আসছে, বাপেরে বসাইছে ওই যে মেহমান খানায়। ওই সংসদের মধ্যে একটা জায়গা আছে, ওইখানে মেহমানরা বসতে পারে। উনার ছেলে কিভাবে সংসদে কথা বলে উপর থেকে দেখতেছে, উনি বইলা ফেলাইছে যে আমার বাবা আজকে এই সংসদে আছে, মানে কৃতজ্ঞতা জানাইছে। বুঝছেন না, গ্রাম থেকে আসছে এই সংসদে, এদের তো সংসদে যাওয়ার কথা না, এদের তো দৌড়ানোর কথা গাড়ির পিছনে পিছনে, কিন্তু সংসদে চলে আসছে। কিন্তু স্পিকার সাহেব সেটা মাইনা নেয় নাই। আইনে আছে ভাই, আইন মাইনা চলতে হবে। তো স্পিকার সাহেব বলছে এখানে ব্যক্তিগত কোনো মেহমান টেহমানের নাম নেওয়া যাবে না, কিন্তু এই সংসদের মধ্যেই গান গাওয়া হইতো, পীর, হজরত, মাওলানা এইসব উপাধি দেওয়া হইতো, আরব থেকে আসছে এইসব কথা বলা হইতো, সবাই শুনতো, আর টেবিল থাপড়াইতো। এখনো টেবিল থাপড়ায়, আবার পিঠেও থাপড়ায় ভাই, পিঠেও থাপড়ায় বাম হাত দিয়ে। কে থাপড়াইছে জানেন? এই থাপড়ানো ওই থাপড়ানো না, বাহবা দেওয়া, বাহবা দেওয়া। সংসদ শেষ হইলো, সবাই চলে যাইতেছে। আন্দালিব পার্থ, সেদিনকার হিরো আন্দালিব পার্থ, প্রধানমন্ত্রীকে দেখা দৌড়াই আইসা হাত বাড়াইয়া দিছে, প্রধানমন্ত্রী হাতে নিয়া বুকের কাছে নিয়া পিঠ থাপড়াইয়া দিছে। প্রধানমন্ত্রী হাতে নিয়া বুকের কাছে নিয়া পিঠ থাপড়াইয়া দিছে, মানে ফাড়া ফেলাইছো, ভালো কথা বলছো, আজকে বাস দিতে পারছো। ভাই কঠিন বাস দিছে তো জামাত ইসলামকে। সংবিধান দেখায় বলছে না, ওইটা হলো পকেট সংবিধান, ছোট্ট, ওইটা দেখায় বলছে দেখলে জলে ৭১ জলে, ৭১-এর সংবিধান না ৭২-এর সংবিধান, আসলে ওইটা বঙ্গবন্ধুর সংবিধান। সেই সংবিধান দেখলে কি জলে? সঙ্গে সঙ্গে যদি চিৎকার করে ওইখান থেকে কেউ বলতো ২৪ দেখলে কি জলে, হ্যাঁ
বলা উচিত ছিল। আসলে ওগুলো নিয়ম নাই, নিয়ম মাইনা চলতে হয় এখানে, কারণ এটা একটা খেলার মাঠ মনে করেন। আর রেফারি হচ্ছে গিয়া ওই যে স্পিকার সাহেব, উনি হচ্ছে রেফারি। দেখেন না, ভুল টুল হইলে উনি ধরায় দেয়, যেমন হান্নান মাসুদকে কথা বলতে দিল না। কিন্তু পরিবর্তন আসছে ভাই, এখন আর মমতাজরা নাই, এখন যারা আছে সবাই কাজের, পক্ষের বিপক্ষের যারাই আছে দুই দলই ভাই কাজের। এখন যারা আছে ভাই এদের মধ্যে অনেকেই দেশপ্রেমিক, অনেকেই আবার দল প্রেমিক। হ্যাঁ, নিজের দলকে ভালোবাসে, দল দিয়া বাংলাদেশটাকে বিচার করে। দল মনে করেন একটা লেন্স, ক্যামেরার লেন্স, ওইটা দিয়ে যদি আপনি তাকান আপনার দলের মানুষদেরকেই দেখতে পাবেন, এরাই হলো বাংলাদেশি। আর বাকিরা হচ্ছে ওই যে সংসদের সামনে বলছে না, ওই যে জঙ্গি যায় জঙ্গি যায়, ওইটাই। হ্যাঁ ভাই, ওইটাই। বাকিরা হলো গিয়া রাজাকার, আলবদর, দেশ বিরোধী, ৭১ বিরোধী, স্বাধীনতার বিপক্ষের মানুষ। এদেরকে তো এই দেশে রাখা যায় না, এদেরকে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে। আবার দেখেন না সংসদের মধ্যে টুপি, আবার দাড়ি, পাঞ্জাবি, আবার দেখেন না সংসদে ওই যে দাড়ি টুপি ওই পাগড়ি দেখা অনেকে বলা বলি করতেছে এই ফেসবুকে আইসা। পুরা সংসদ হয়ে গেছে আফগানিস্তান, পুরা সংসদ হয়ে গেছে পাকিস্তান। আর ওই দিন ওই যে আর্মিদের পিছন থেকে কথা বললো না, আরে কে কথা বললো, তাকে তো খুঁজা বাইর করতে হবে, তাই না? এখানেই বিলাই মাইরা দিতে হবে, নাইলে সামনে কিন্তু আরো বলবে। দেখেন, গতকালকে আমি এটা নিয়ে একটুখানি আলাপ আলোচনা করছি। আজকেই দেখলাম সংসদে হাফিজ হানজালা, আমার প্রিয় ভাই, দেখতে খুব সুন্দর, ভালো লাগে ভাই, স্মার্ট স্মার্ট। আজকে কথা তুলছে, তো সেটা নিয়ে কি কথা তুলছে আপনাদেরকে একটু শোনাই। প্রতিবাদ হইতে হবে ভাই, কঠিন প্রতিবাদ হইতে হবে, বিষ দাঁত না ভাঙ্গা দিতে হবে এই ধরনের কথা যারা বলবে। এই কথাটা কে বলছে? সংসদ ভবনের দরজার সামনে সুরক্ষিত এলাকায় কে বলছে? এটা খুঁজা বাইর করা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না, এটা খুঁজা বাইর করতে হবে। দাবি জানাইছে, এই দেখেন। আমাকে সম্বোধন করছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করুন, আমি তার জন্য দোয়া করি। দিনের জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। হ্যাঁ, এটা কি সংবিধানে লেখা আছে? নিশ্চয়ই নাই। উনি দাবি জানাইছে, কারা এই জঙ্গি বলছে তাকে খুঁজে বাইর করতে হবে। সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানেন সবাই। ইয়েস। এজন্য আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি হ্যাঁ। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সংসদের সার্জেন্ট এট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করেন। সোজা কথা, সিসিটিভি ফুটেজ দেখা তাকে বাইর করতে হবে। কে এই কথা বলছে তাকে খুঁজে বাইর করতে হবে, এই দাবি জানাইছে। মাননীয় স্পিকার এটা আমলে নিছে, বলছে এটা নোটিশ আকারে আমার কাছে পাঠান, এটা আমলে নিছে। দেখা যাক এই ফুটেজ দেখে যদি বাইর করতে পারে তাহলে কিন্তু 20 দাগ ভাঙ্গা দেওয়া হলো। আর যদি এটা বাইর না করতে পারেন, ভবিষ্যতে এরকম আবার আক্রমণ করবে ভাই। হ্যাঁ, ভিতরে আক্রমণ করবে, বাইরে আক্রমণ করবে। আপনাদেরকে পরে একটা ট্যাগ দিয়ে এই দেশে জঙ্গি জঙ্গি বইলা নাটক সাজাবে ইন ফিউচারে, এটা মাথায় রাখেন। গত 16 বছর ওই একই কাজ হয়েছে। আরে প্রথম বছরই যদি সবাই মিলা ওই 20 দাঁত ভাঙ্গা দিত না, তাহলে 15 বছর এই জুলুম সহ্য করতে হইতো না। কিন্তু এখন কি কেউ এই জুলুম সহ্য করবে? না, এই জুলুম সহ্য করবে না। এটার প্রতিবাদ হইতে হবে। আমার সবচেয়ে আফসোস লাগে কি জানেন? এই কথাটা নিয়ে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ আছে ভাই, আরে ওনারা হারায় আমি সত্যি সত্যি খুব দুঃখ ফিল করছি ভাই, কষ্ট পাইছি। কার কথা বলতেছি জানেন? আমাদের চরমনাই পীর সাহেবের কথা। উনি সংসদে থাকলে খুবই ভালো হইতো, সংসদে যাইতে পারলো না। কেন যাইতে পারে নাই আপনারা তো জানেন। উনি ওইভাবে হঠাৎ করে 11 দল থেকে বাইরে হয়ে যায়, কত বড় ভুল করছে নিশ্চয়ই উনি এখন অনুধাবন করতে পারতেছে। কিন্তু তারপরও কেন ওনার মুখ বন্ধ? সংসদে না যাইতে পারলে কি হয়েছে? বাইরে থেকে কথা বলা যায় না? শিশির মনির সাহেব কথা বলতেছে না? আর অনেকেই তো কথা বলতেছে। যেমন এই যে টক শোর মধ্যে দেখবেন রাজ্জাকি সাহেব, হ্যাঁ, অ্যাডভোকেট রাজ্জাকি সাহেব একাই তো 100, সবাই সাথে তো ফাইট দিয়ে যাচ্ছে। আজকে থেকে না ভাই, গত 18 মার্চ যাবত আমি ফলো করতেছি রাজ্জাকি সাহেবরে, একাই 100 ভাই, কেউ তার কাছে টিকবে না। যুক্তিসঙ্গত কথা বলে, এইভাবেই যুক্তিসঙ্গত কথা বলতে অসুবিধা কি? চরমনাই পীর সাহেব আপনাকে বলতেছি, আপনার কিছু মুরিদ আছে ভাই আমার নোয়াখালীতে, আমার শ্বশুরবাড়ি এলাকায়, ওদের সাথে আমার কথাবার্তা হয় ভাই। আপনার জন্য পাগল তো, কিন্তু আপনি কেন এই মুহূর্তে চুপ বোবা হয়ে গেলেন? কেন কবি কেন কথা বলে না? আপনি কেন গণভোট নিয়ে একটা বাক্য উচ্চারণ করলেন না? কারণ কি ভাই? এটা কি বুঝাইতে পারবেন? এই যে গণভোট নিয়ে পক্ষে বিপক্ষে এত কথা চলতেছে, গতকালকে রাত্রে দেখলাম ছাত্ররা ভাই রাস্তায় নামছে, এভাবে ধীরে ধীরে হয়তো সামনে আরো নামবে। কিন্তু চরমনাই পীর সাহেব আপনি একদম চুপ। কারণ কি? নাকি সরকারি দল? সরকারি দল এমন হইতে পারে। আমাদের একজন সিনেমার হলের মালিক ছিল, বিউটি সিনেমা হলের মালিক, ওই যে মিরপুরের খালেক সাহেব, বিউটি সিনেমা হলের মালিক। উনি সবসময় একটা কথা বলতো যে আমি ভাই সরকারি দলের লগে আছি, সরকারি দলের লগে এই জন্যই থাকুন, আমার ব্যবসা বাণিজ্য বাঁচাইতে হবে। ওনার অনেক রকম ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো বাঁচাইতে হইলে সরকারি দলের সাথে থাকতে হবে। উনি সরকারি দলই করতো। হ্যাঁ, এই সংসদও কিন্তু উনি গেছে, কিন্তু কোনো চুরি বাটপারি লুটতরাজের কোনো অভিযোগ নাই ভাই। খালি একটাই কথা বলতো, আমি সরকারি দল। এখন চরমনাই পীর সাহেব আপনিও কি সরকারি দল হয়ে গেলেন? কারণ কি? আমার মনে হয় একটা ভয় কাজ করতেছে আপনার। কারণ আপনার এখানে তো ভাই প্রচুর টাকা আসে, কারণ আপনি পীর, মুরিদরা দেয়, ভালোবাসা দেয়।
এই যে টাকাটা আসে, এই টাকার হিসাব কে রাখে? এই টাকার কি কোনো ট্যাক্স দেওয়া হয়? দানের টাকা ট্যাক্স হয় কিনা আমি জানি না। এইসব টাকা পয়সার হিসাব যদি কেউ চায়, তার জন্য কি আপনি চুপ করে আছেন যে না ভাই আমি কোনো কথা বলার দরকার নাই, চুপচাপ থাকি, তাহলে আমার টাকা পয়সা খাজনা ফাজনা বাড়ি জমি গাড়ি সব নিয়ে টান দিতে পারে, হিসাবে টান দিলে আমি ধরা খেয়ে যেতে পারি, এই জন্য কি চুপ ছিলেন? কিন্তু আপনাকে তো জানি আপনি বজ্রকণ্ঠ বিপ্লবী কণ্ঠ, কিভাবে একটা টাইমে চালাবাজ চালাবাজ বইলা বিএনপিকে ধুলাই করতেন, কিন্তু আজকে আপনি গণভোট নিয়ে একটা কথা বলতেছেন না। এই যে জঙ্গি যায় কাকে বলতেছে? আপনারই এক ভাইকে বলতেছে, এটা নিয়ে একটা টু শব্দ করতেছেন না। এই জায়গায় দুঃখটা পাই ভাই, দুঃখটা লাগে। যাই হোক, এবার আসি মাওলানা আমির হামজা সাহেবের কাছে। ওনার তো বিপদ, চারিদিক থেকে ওনার বিপদ, মামলার পর মামলা। একটা মামলা তো খাইছে আপনারা জানেন 100 কোটি টাকার মানহানির মামলা। আমাদের জ্বালানি মন্ত্রীকে নিয়ে উনি কিছু কটু কথা বলছে, ডাইরেক্ট বলছে নাস্তিক, এই কথাটা বলছে। এটা ওনার আত্মসম্মানে লাগছে, লাগারই কথা, কারণ ওনারা বংশীয়, রাজবংশীয় তো ভাই। ওনার পিতা ছিলেন পাকিস্তান আমলের শিল্পমন্ত্রী, ওনারা পুরো বংশটাই ভাই রাজনীতির সাথে জড়িত। মান সম্মান আছে না একটা ব্যাপার, ওনাকে নাস্তিক বলছে, এই জন্য উনি 100 কোটি টাকার মামলা করছে। এখন আমার কথা হচ্ছে, একটা ইজ্জতের দাম 100 কোটি টাকা, টাকা দিয়ে কেন ইজ্জতের মাপ কাঠি হবে? টাকা দিয়ে কেন ইজ্জত বিচার করবেন? 1000 কোটি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি দিয়েও তো ইজ্জত পাওয়া যায় না, যার জন্য ইজ্জতের দাম অমূল্য, এটা কোনো মূল্য নাই। এই জন্য 100 কোটি টাকার মামলাটা করলেন কেন? যাই হোক, এই মামলাটা কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব নিজে করে নাই, অন্য একজন করছে, ওনার ভক্ত বা আত্মীয় স্বজন হইতে পারে। এই গেল একটা মামলা। এদিকে আবার আরেকটা মামলা, সেটা আজকে দেখলাম, এটা হলো 50 কোটি টাকা ঘুষের মামলা। এটা আবার একটা অন্য ঘটনা, সেটা রোজার সময় 26শে ফেব্রুয়ারিতে কুষ্টিয়াতে বা কোথাও উনি ইফতার করতে গেছিল। ওই ইফতারের মঞ্চে উনি একটা ভাষণ দিছিল। ওই ভাষণের মধ্যে কথায় কথায় উনি বলছিল যে আমাকে কিনতে চেষ্টা করছে, 50 কোটি টাকা দিতে চাইছে, 3 দিনের মধ্যে আমি 50 কোটি টাকার অফার পাইছি। আমি বলছি 50 কোটি কেন, 100 কোটি টাকা দিলেও তো না, এবং পুরা কুষ্টিয়া লেখা দিলেও তো আমাকে কিনতে পারবা না, এই কথাটা বলছে। এখন এই কথাটা সত্য না মিথ্যা, কেন বললো, কাকে ইঙ্গিত করলো, কুষ্টিয়ার কার দিকে আঙুল তুললো, ওই কারণে একটা মামলা করছে যে আপনাকে আইসা আদালতে বলতে হবে কারা আপনার কাছে 50 কোটি টাকা চাইছে। হ্যাঁ ভাই, ওনার কাছে নোটিশ পাঠাইছে, আগামী 7 দিনের মধ্যে ওনাকে উচ্চ আদালতে আইসা বলতে হবে 50 কোটি টাকা কে দিতে চাইছে আপনাকে, তাদের নাম বলেন। এখন দেখেন তো মহা একটা বিপদ না? আসলে ঘটনা হয়েছে কি জানেন, উনি ওই যে নাস্তিক কথাটা যে বলছে, এখান থেকেই ভেজালটা শুরু হয়েছে। নাস্তিকটা সরাসরি বলা ঠিক না, কারণ কি জানেন, আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে নাস্তিক বইলা ঘোষণা দেব না, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে নাস্তিক বলতে পারেন না, কারণ আপনি তো জানেন না আমি গোপনে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।